অপারেশন সিন্দুর শেষ হয়নি, হুঁশিয়ারি নরেন্দ্র মোদী। পানির প্রবাহ বন্ধ মানেই যুদ্ধের শামিল, হুঁশিয়ারি পাক উপপ্রধানমন্ত্রী। ভারতের হামলায় 51 জন নিহত, নিশ্চিত করল পাকিস্তান। সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে নয়াদিল্লি ইসলামাবাদের আলোচনা। ইসরায়েলি মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস। নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। জাতিসংঘকে সরিয়ে গাজায় নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা যুক্তরাষ্ট্রের। উপত্যকায় আরও 39 ফিলিস্তিনি নিহত। দ্বিতীয় মেয়াদে প্রথম সরকারি সফরে রিয়াদ পৌঁছেছেন ট্রাম্প। আমিরাতের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি যুক্তরাষ্ট্রের। ইন্দো প্যাসিফিকের ঘাঁটিতে B-52 বোমারু বিমান মোতায়েন। আলোচনার মধ্যেই ইরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। অপারেশন সিন্দুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এ তথ্য জানিয়েছে। পেহেলগামে বন্দুক হামলার বদলা নিতে পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন, পাকিস্তানের জানা উচিত হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতির পরেই কেবল স্থগিত করা হয়েছে। ভাষণে নরেন্দ্র মোদী ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা যে পাকিস্তানের কল্পনার বাইরে ছিল তার একটি সারসংক্ষেপ তুলে ধরেন। এদিকে পানির প্রবাহ বন্ধ বা ব্যাহত করলে যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেয়া সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, জাতীয় স্বার্থে কখনো কখনো দেশগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেমনটা 9 মে রাতে তারা নিয়েছিলেন। পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্মান ও বজায় রেখে ইতিবাচক পথে এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো পাকিস্তান স্বীকার করেছে ভারতের হামলায় তাদের সশস্ত্র বাহিনীর 11 সদস্য সহ 51 জন নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 199 জন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিবৃতিতে বলা হয়, গেল 6 ও 7 মে রাতভর ভারতের সশস্ত্র বাহিনীর হামলায় 7 জন নারী ও 15 শিশু সহ মোট 40 বেসামরিক মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন 121 জন। হামলার পাল্টা অভিযানে পাকিস্তান সশস্ত্র বাহিনীর 11 সদস্য নিহত হন আর আহত হয়েছেন 78 জন। যুদ্ধবিরতির পর পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছেন। হটলাইনে ওই আলোচনায় সীমান্ত ও অগ্রবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয়েছে। সোমবার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজে তথ্য জানিয়েছে। ভারতের সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, হটলাইনে অনুষ্ঠিত ওই আলোচনায় দুপক্ষ গুলি ছোড়া ও আগ্রাসী আচরণ পরিহার করার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘটিত যুদ্ধবিরতির পর এটি দুই দেশের মধ্যে প্রথম সামরিক যোগাযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই মার্কিন ইসরায়েলি জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস বিবৃতি দিয়ে জানিয়েছে, আল কাশেম ব্রিগেড জায়নবাদী সেনা সদস্য ও মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির শর্ত হিসেবে অস্ত্র সমর্পণের জন্য চাপ দিলেও হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ এ তথ্য জানিয়েছে। জাদিদের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার হামাসকে নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত। অন্যদিকে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য জাতিসংঘকে বাদ দিয়ে বেসামরিক কোম্পানিগুলো নিয়ে একটি নতুন ব্যবস্থা তৈরি করছে যুক্তরাষ্ট্র। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে। মিডল ইস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ওয়াশিংটন গাজায় একটি নতুন ত্রাণ ব্যবস্থা চালু করছে, যেখানে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বিতরণ কেন্দ্র খোলা হবে। নতুন এই ত্রাণ ব্যবস্থাটি প্রাথমিকভাবে গাজার 10 লাখেরও বেশি মানুষকে সেবা দিবে। গেল 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 100-রও বেশি মানুষ। সবশেষ হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 52,860 জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এ তথ্য জানিয়েছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে প্রথম সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজটি সৌদি আকাশসীমায় প্রবেশ করলে যুদ্ধবিমান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মঙ্গলবার সৌদি আরবের সংবাদ মাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন, পাশাপাশি উপসাগরীয় সম্মেলনেও অংশ নেবেন তিনি। ধারণা করা হচ্ছে, সৌদি সফর শেষে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী আমিরাতের কাছে 140 কোটি মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রি করবে আমেরিকা। এই প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এসব তথ্য জানিয়েছে। ডিপার্টমেন্ট অফ স্টেট জানিয়েছে, চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত 6টি CH-47F চিনুক হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাবে। ইন্দো প্যাসিফিকের এক ঘাঁটিতে B-2 বোমারু বিমানের পরিবর্তে B-52 বোমারু বিমান মোতায়েন করবে মার্কিন সেনাবাহিনী। সোমবার মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্টেলথ প্রযুক্তি বিশিষ্ট B-2 বিমান সবচেয়ে ভারী মার্কিন বোমা। পারমাণবিক অস্ত্র বহনকারী এই বিমান মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে পারবে। পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সমরাস্ত্র বিষয়ে গবেষণা সংস্থা অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে সংশ্লিষ্ট 3 সিনিয়র কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তবে 3 কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। ডিপার্টমেন্ট অফ স্টেটের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কোপে পড়া এই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব।